আসসালামু আলাইকুম। সবাই তো ভালো আছেন, তাই না? আমি মনে হয় ভুল করে একটু আগে অন্য জায়গায় লাইভে গিয়েছিলাম। কোথায় গিয়েছি জানি না। আপনাদের ক্লাসের পরে দেখব। তো সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? ৫ মিনিট লেট হয়ে গেল। ওয়ালাইকুম আসসালাম তানিয়া, স্বপ্না, মায়াবতী, কল্পনা। ওয়ালাইকুম আসসালাম। সবাই সবার সালামের উত্তর একসাথে। ওয়ালাইকুম আসসালাম। আসমাতুল হোসনা, ইতি। ইতিকে আজকে কি আমি আগে কি দেখেছি? আচ্ছা, সবাই ক্লাসে উপস্থিত হয়ে যান। সবাই ক্লাসে উপস্থিত হয়ে যান। সবাই ক্লাসে উপস্থিত হয়ে যান। কথা-টথা কি সব শোনা যাচ্ছে? কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যালো? ভিডিও কি থেমে আছে? কথা কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে? আমি কি পজ হয়ে গেছি নাকি? আচ্ছা, আগেও তো আমি এই গ্রুপেই লাইভে গিয়েছিলাম, তাই না? কিন্তু আমি না, ফ্যাক্ট হচ্ছে আপনার লাইভে ঢোকার পর দেখি যে নাই, কিছুই নাই। এরপরে আবার কেটে দিয়ে আ আবার ঢুকলাম। সবাই তো ভালো আছেন। হ্যাঁ, অপর্ণা দাস, আমি ভালো আছি। আচ্ছা, তাহলে সবাই যুক্ত হয়ে যান, সবাই যুক্ত হয়ে যান। গতকালকে ক্লাসটা ওই অর্ধেক ক্লাস দেখা যাচ্ছিল, এটা আমি খেয়ালই করি নাই। ব্রিটিশ সরকারের ভারত শাসন। ব্রিটিশ সরকারের ভারত শাসন, কোম্পানি শাসনের অবসান। কোম্পানি শাসনের অবসান। তো কোম্পানি শাসনের অবসান কখন হয়েছিল? কোম্পানি শাসনের অবসান হয়েছিল হচ্ছে ১৭৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর। আমরা এই সবগুলো বিদ্রোহ আছে না, এগুলো একবারে পড়বো আর কি। ঠিক আছে? একটা ক্লাসে করার ট্রাই করব। সবগুলো বিদ্রোহ আমরা একবারে পড়বো। সবগুলো বিদ্রোহ। ঠিক আছে? তো বিদ্রোহগুলো এখন আমরা আলোচনা করছি না। এখন শুধু খালি ওই যে শাসকদের আলোচনাটা শেষ করে দিই আজকে। আজকে শাসকদের আলোচনা শেষ করে দিব। নেক্সট ক্লাস থেকে ওই যে বিদ্রোহগুলা পড়বো। ট্রাই করব এক ক্লাসে সবগুলো বিদ্রোহ শেষ করার, যদিও অনেকগুলো বিদ্রোহ। তো ব্রিটিশ সরকারের ভারত শাসন শুরু হয় কখন থেকে? সিপাহী আন্দোলনের পর থেকে। সিপাহী বিদ্রোহ হয়েছিল কবে? সিপাহী বিদ্রোহ হয়েছিল ১৭৫৭ সালে। আমরা এখান থেকে একটু মনে রাখবো হচ্ছে, আমরা আজকে হচ্ছে সবগুলো শেষ করে ফেলবো। সবগুলো হচ্ছে আপনার আ শাসকদের কাহিনী আজকে শেষ হয়ে যাবে। ওকে? তো আসেন, আমরা আমরা ১৭৫৭ সালে, ১৭০০, একটু খাতা কলম নিয়ে নেন, খাতা কলম নিয়ে নেন, লেখা শুরু করে দেন। খাতা কলম নিয়ে লেখা শুরু করে দেন। ১৭৫৭ সালে পলাশির যুদ্ধের পর, ১৭৫৭ সালে পলাশির যুদ্ধের পর কোম্পানি শাসন শুরু হয়। পলাশির যুদ্ধের পর কি শুরু হয়? কোম্পানি শাসন শুরু হয়। যুদ্ধের পর কোম্পানি শাসন। আসলে এই যে কোম্পানি শাসনটাই ছিল হচ্ছে উপমহাদেশের সবচাইতে নিকৃষ্টতম শাসন। তো ১৭৫৭ সালে পলাশী যুদ্ধের পর কোম্পানি শাসন শুরু হয়। শুরু হয়। আর শেষ হয় কবে? শেষ হয় হবে হচ্ছে ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের পর। আর শেষ হয় কখন? শেষ হয় হচ্ছে শেষ হয় হচ্ছে ১৮৫৭ সালের ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি অ্যাড নাই আমিনুল ইসলাম। আপনি একটু কষ্ট করে মারুফ স্যারকে একটা মেসেজ দিবেন, উনি অ্যাড করে দিবেন। ঠিক আছে? মারুফ স্যারকে একটু মেসেজ দিলে উনি অ্যাড করে দিবেন। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর, সিপাহী বিদ্রোহের পর কি হয়? সিপাহী বিদ্রোহের পর কোম্পানি শাসনের অবসান হয়। কোম্পানি শাসনের অবসান হয়। কোম্পানি শাসনের অবসান হয়। অবশ্যই সবাই হাতে কলমে লিখবেন, হ্যাঁ? একবার সাথে, সাথে নোটও হয়ে যাবে। কোম্পানি শাসনের অবসান হয়। আচ্ছা, তারপর হচ্ছে, তো আপনার হচ্ছে ব্রিটিশ সরকারের ভারত শাসন শুরু হয় কবে? ব্রিটিশ সরকারের ভারত শাসন শুরু হয় কবে? তো এখান থেকে আরেকটা তথ্য আমাদের মাথায় রাখা দরকার। সেটা হচ্ছে কোম্পানি শাসনের যে অবসান হয় সেটা কত সালের? সেটা হচ্ছে ১৭৫৮ সালের, ১৭০০ সরি ১৮৫৮ সালের
1858 সালের 2 আগস্ট 2 আগস্ট ভারত শাসন আইন পাশের মাধ্যমে এই কোম্পানি শাসনের আইন শেষ হয়। 2 আগস্ট ভারত শাসন আইন পাশের মাধ্যমে ভারত শাসন আইন পাশ, ঠিক আছে। ভারত শাসন আইন পাশের মাধ্যমে মূলত এই কোম্পানি শাসনের অবসান হয় ঠিক কত তারিখে? 1858 সালের 2 আগস্ট, ঠিক আছে। তো 1858 সালের আইন অনুযায়ী ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তিনি ভারতের শাসনভার গ্রহণ করেন এবং গভর্নর জেনারেল পদ থেকে ভাইসরয় বা রাজপ্রতিনিধি হিসেবে আপনার ঘোষণা করেন, ঠিক আছে। তো এই 1858 সালে কি হয়? 1858 সালে ভাইসরয় পদটি, কোন পদটি? ভাইসরয় পদটি সরি আপনার হচ্ছে গভর্নর জেনারেল পদটি কিসের পরিণত হয়? 1858 সালে গভর্নর জেনারেল পদটি কিসে রূপান্তরিত হয়? গভর্নর জেনারেল পদটিকে ভাইসরয়, এই যে আমাদের ময়মনসিংহ এর ভাষা ভাই হয়ে যায়, বুঝছেন? ভাইসরয় বা রাজপ্রতিনিধি হিসেবে ঘোষণা করা হয়। ভাইসরয় বা রাজপ্রতিনিধি হিসেবে ঘোষণা করা হয়, ঠিক আছে। তো 1858 সালে গভর্নর জেনারেল পদটিকে ভাইসরয় বা রাজপ্রতিনিধি হিসেবে ঘোষণা করা হয়, ঠিক আছে। তার মানে ওই যে প্রথমে ছিল শুধু খালি গভর্নর, তারপরে কি হয়েছে? গভর্নর জেনারেল, এবং তারপরে কি হয়েছে? তারপরে হয়েছে আপনার ভাইসরয় বা রাজপ্রতিনিধি, ঠিক আছে। তো এই যে 3টা তথ্য থেকে আমরা কিছু এমসিকিউ সলভ করি, এই পর্যন্ত লেখা হয়ে থাকলে ডান লিখেন। আমরা এখন কিছু এমসিকিউ সলভ করব শুধু এই কয়েকটা আলোচনা থেকে। তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল ছিল কত থেকে কত? ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল ছিল হচ্ছে 1757 থেকে 1857। নর্মালি 1858 খুব কম জায়গায় দেখবেন। 1757 থেকে 1857, অর্থাৎ 100 বছর ছিল হচ্ছে কি এই কোম্পানি শাসন, ঠিক আছে। এই 100 বছরেই একবারে উপমহাদেশকে লুটে পুটে ওরা নিয়ে গেছে। তো এখানে উত্তরটা কি হবে? 1757 থেকে কত হবে? 1857। কোন সালে, আচ্ছা এখানে একটু স্পেস দেওয়া হয়নি, কোন সালে ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়? ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান হয় কত সালে? এক্সাক্ট তারিখটা কিন্তু 1857 না। এক্সাক্ট তারিখটা কি 1857? এক্সাক্ট তারিখটা আমরা কি বলেছিলাম? এক্সাক্ট তারিখটা হচ্ছে 1858 সালে। 1858 সালে দেখেন এখানে খটা নিচে চলে আসছে আর কি, হ্যাঁ এটা একটু টাইপিং মিস্টেক। তো এক্সাক্ট তারিখটা কত সালে ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান হয়? 1858 সালে। পরেরটার উত্তর দেন। ভারতের শাসনভার ইংল্যান্ডের রানী ও পার্লামেন্টের হাতে অর্পিত হয় কত সালে? কত সালে অর্পিত হয়? এই যে অনেকে ভুল করে যদি 1758 মেরে দেন তাহলেই তো ভুলটা খাইছেন। 1858। গভর্নর জেনারেল পদটিকে ভাইসরয় বা রাজপ্রতিনিধি হিসেবে ঘোষণা করা হয় কত সালে? 1858 সালে। একটুও পেস লাগাবেন না। 1857 সালে কিন্তু শুধু সিপাহী বিদ্রোহ হয়েছিল, বাকি সব কাজ হয়েছে কত সালে? 1858 সালে। এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা নেক্সটে যাচ্ছি। এই পর্যন্ত প্রশ্নের সলিউশন হয়েছে না? সবাই একটু অ্যান্সারগুলো দিবেন। সবাই একটু খালি হ্যাপি মিত্রে অ্যান্সার দিচ্ছেন কেন? বাকিরা অ্যান্সারগুলো দিবেন এখানে দেওয়ার সাথে সাথে। সবাই অ্যান্সারগুলো লিখে ফেলবেন, হ্যাঁ। আমার এখানে আমি মার্ক করার আগে আপনি অ্যান্সারগুলো দিয়ে দিবেন। আমি মার্ক করার আগেই আপনার অ্যান্সারগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলেন নেক্সটে যাই। লর্ড ক্যানিং নিয়ে আমরা আলোচনা করব। ওকে, গুড। আসিয়া খাতুন, গুড।
তারপরে হচ্ছে অপর্ণা দাস গুড, হ্যাপি মিত্রা গুড। আজকে আমাদের মায়াবতী কোথায়? মায়াবতী আজকে উত্তর করছে না কেন? তো লর্ড ক্যানিং নিয়ে আলোচনা করা যাক। লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং, এই ক্যানিং আমরা হচ্ছে গিয়ে সে খুব ক্যানিং লোক, সে খুব চালাক লোক, ঠিক আছে। লর্ড ক্যানিং খুব চালাক লোক ছিলেন, ঠিক আছে। এই বেটা এই বেটা ছিল সর্বশেষ গভর্নর জেনারেল এবং সর্বপ্রথম ভাইসরয়। সর্বপ্রথম ভাইসরয়কে ভারতীয় উপমহাদেশের লর্ড ক্যানিং, আর সর্বশেষ গভর্নর জেনারেলকে লর্ড ক্যানিং। তো ওনার সম্পর্কে এই কথাটা অবশ্যই মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য। সেটা হচ্ছে সর্বশেষ ভাইসরয়, সর্বশেষ গভর্নর জেনারেল, সর্বশেষ গভর্নর জেনারেল, সর্বশেষ গভর্নর জেনারেল, ঠিক আছে। সর্বশেষ গভর্নর জেনারেলকে লর্ড ক্যানিং, সেটার নাম তো উপরে আছেই, সর্বশেষ গভর্নর জেনারেল। এবং তিনি কি ছিলেন? তিনি ছিলেন সর্বপ্রথম ভাইসরয়, সর্বপ্রথম ভাইসরয় বা রাজপ্রতিনিধি, বা রাজপ্রতিনিধি, সর্বপ্রথম ভাইসরয় বা রাজপ্রতিনিধি, রাজপ্রতিনিধি, ঠিক আছে। আচ্ছা, তো এই বেটা লর্ড ক্যানিং, তিনি আহ, যখন 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল তখন কিন্তু তিনি গভর্নর জেনারেল ছিলেন। তো এই জন্য তিনি মানে উনাকেই পরে ভাইসরয় বানানো হয়েছে, উনাকেই পরে ভাইসরয় বানানো হয়েছে। তো উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা পালন করেছিলেন। গতদিন আমাকে জানি কে বলেছিলেন। তো উনি কলকাতা বিশ্ববিদ্যালয়, আসলে উনি হলো শুধু খালি আইন পাশ করেছেন। তো তারপরে উনার নামটাই আমরা দিচ্ছি, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। যদিও এই প্রশ্নটা আমি এখন পর্যন্ত কোথাও পাই নাই যে আসছে। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, তিনি কি করেন? কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠা করেন জানেন? কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু আপনার হচ্ছে গিয়ে 1857 সালে প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তো তিনি 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। এই বেটা আহ, পুলিশ আইন, পুলিশ আইন, পুলিশ অ্যাক্ট যেটাকে বলা হয়, পুলিশ আইন 1861, 1861, পুলিশ আইন 1861 তিনি প্রবর্তন করেন, ঠিক আছে। প্রবর্তন করে তিনি ভারতে প্রথম পুলিশ ব্যবস্থা চালু করেন। প্রবর্তন করে ভারতে প্রথম পুলিশ ব্যবস্থা চালু করেন। ভারতে প্রথম পুলিশ ব্যবস্থা চালু করেন, পুলিশ ব্যবস্থা চালু করেন, চালু করেন 1861 সালে। তিনি কি করেন? 1861 সালে তিনি পুলিশ অ্যাক্ট বা পুলিশ আইন প্রবর্তন করে ভারতে প্রথম তিনি পুলিশ ব্যবস্থা চালু করেন, ঠিক আছে। তার মানে ক্যানিং বেটা কিন্তু পুলিশি ব্যবস্থা চালু করছে। কে, এই প্রশ্নটা পরীক্ষায় আসে যে কে আপনার হচ্ছে পুলিশি ব্যবস্থা চালু করছে, সেটা হচ্ছে ভারতে প্রথম পুলিশ ব্যবস্থা চালু করেন কে? সেটা হচ্ছে লর্ড ক্যানিং। সেটা কে? লর্ড ক্যানিং ভারতে প্রথম পুলিশ ব্যবস্থা চালু করেন, ঠিক আছে। আর এই 1861 সালে তিনি আরো অনেকগুলো কাজ করেন। 1861 সালে তিনি প্রথম কাগজের মুদ্রা চালু করেন, ঠিক আছে। প্রথম কাগজের মুদ্রা চালু করেন, প্রথম, তার মানে এর আগে কিন্তু কাগজের মুদ্রা ছিল না। প্রথম কাগজের মুদ্রা চালু করেন। আর এই যে কাগজের মুদ্রা, এগুলো হচ্ছে ভ্যালুলেস জিনিস, চালু করেন। প্রথম কাগজের মুদ্রা চালু করেন। আপনারা কি জানেন কাগজের টাকা যে এগুলা পুরাই হচ্ছে কি মূল্যহীন জিনিস। এগুলো হচ্ছে পুরা, একটা কাগজের 100 টাকার কিন্তু কোনো ভ্যালু নাই। আপনারা কি জানেন যে আপনার কাছে মানে 1 কোটি টাকা আছে, কিন্তু এটা নিজস্ব কোনো আহ যোগ্যতা নাই, ঠিক আছে। যে কোনো মুহূর্তে এগুলোর মান টান কমে যাইতে পারে। সম্পদের ভ্যালু আছে, টাকা বাদ দিয়ে, যেমন ধরেন সোনা, জমি, ঠিক আছে, এই সমস্ত জিনিসের ভ্যালু আছে। প্রথম কাগজের মুদ্রা চালু করেন কত সালে? তিনি 1861 সালে প্রথম কাগজের মুদ্রা চালু করেন। প্রথম কাগজের মুদ্রা চালু করেন কত সালে? 1861 সালে, এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে। আর তিনি ইন্ডিগো কমিশন বা নীল কমিশন গঠন করেন, এটাও গঠন করেন তিনি 1861 সালে। ইন্ডিগো কমিশন বা নীল কমিশন, এই যে নীল কমিশন, এখানেও মানুষের উপরে নীল বিদ্রোহ যে হয়েছিল নীল চাষের জন্য, এখানেও মানুষের উপর অনেক অত্যাচার করা হয়েছিল নীল চাষের জন্য।
ইন্ডিগো কমিশন বা নীল কমিশন গঠন করেন। নীল কমিশন গঠন করেন কত সালে? নীল কমিশন গঠন করেন হচ্ছে 1861 সালে। নীল কমিশন গঠন করেন কত সালে? 1861 সালে। তার মানে তিনি 1861 সালে বেশ কয়েকটা কাজ করেন। কাগজে মুদ্রা চালু করেন, পুলিশি ব্যবস্থা চালু করেন, আর হচ্ছে নীল কমিশন গঠন করেন। ঠিক আছে, তো এই সবগুলো আমরা একটা শর্টকাট দিয়ে মনে রাখার ট্রাই করব। আর এমনিতে তো যারা শর্টকাট পড়তে চান না তারা তো সরাসরি মনে রাখবেন শর্টকাট। তো পুরাটাকে আমরা একটু মনে রাখার ট্রাই করব। হ্যাঁ, কিভাবে ট্রাই করব দেখেন। শেষ শেষ চালাক গভর্নর, এই যে ক্যানিং মানে হচ্ছে আমি বোঝাচ্ছি চালাক। শেষ চালাক গভর্নর, শেষ চালাক গভর্নর কি করেন তিনি? শেষ চালাক গভর্নর জেনারেল, শেষ চালাক গভর্নর জেনারেলের সময়, জেনারেলের সময়, শেষ চালাক গভর্নর জেনারেলের সময় কেইউতে, কেইউতে আমাদের খুলনা ইউনিভার্সিটি যে ছিল, খুলনা ইউনিভার্সিটিকে আমরা বলতাম কেইউ। ঠিক আছে, তো সম্ভবত কুমিল্লা ইউনিভার্সিটিকে কি বলে, যাই হোক খুলনা ইউনিভার্সিটিকে কেইউ বলা হতো। তো শেষ চালাক গভর্নর জেনারেল কেইউতে, কেইউতে পুলিশের নীল মিশনে, শেষ চালাক গভর্নর জেনারেলের সময় কেইউতে পুলিশের পুলিশের কেইউতে পুলিশের নীল মিশনে, নীল মিশনে কি পাওয়া যায়? নীল মিশনে কাগজের মুদ্রা, কাগজের মুদ্রা পাওয়া গেছে বা পাওয়া যায়। শেষ চালাক গভর্নর জেনারেলের সময় কেইউতে পুলিশের নীল মিশনে কাগজের মুদ্রা পাওয়া যায়, পাওয়া যায়। ঠিক আছে, তো এখান থেকে আমরা কোনটা থেকে কি মনে রাখবো? শেষ চালাক গভর্নর জেনারেলের সময় কেইউতে পুলিশের নীল মিশনে কাগজের মুদ্রা পাওয়া যায়। তো শেষ চালাক দিয়ে আমি মনে রাখবো হচ্ছে শেষ গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে এই যে চালাক মানে হচ্ছে ক্যানিং। ক্যানিং কি ছিলেন? ক্যানিং হচ্ছে শেষ গভর্নর জেনারেল। ঠিক আছে, আর উনি কেইউ মানে হচ্ছে কলকাতা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। তিনি কি প্রতিষ্ঠা করেন? ক্যানিং বেটা কলকাতা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। তিনি পুলিশি ব্যবস্থা চালু করেন। কি চালু করেন? পুলিশি ব্যবস্থা চালু করেন। তারপর হচ্ছে নীল কমিশন গঠন করেন। পুলিশি ব্যবস্থা চালু করেন, এই যে নীল মিশন দ্বারা আমি মনে রাখবো হচ্ছে নীল কমিশন, নীল কমিশন গঠন করেন। আর কাগজের মুদ্রা চালু করেন। এই সবগুলো কাজে পুলিশি ব্যবস্থা চালু করেন, নীল কমিশন গঠন করেন, কাগজের মুদ্রা গঠন করেন, এই সবগুলো তিনি করেন হচ্ছে 1861 সালে। শুধু কেইউটা প্রতিষ্ঠা করেন হচ্ছে 1857 সালে। আর তিনি ছিলেন শেষ গভর্নর জেনারেল। তাহলে অবশ্যই তিনি ছিলেন কি? প্রথম ভাইসরয়। ঠিক আছে, এই ছিল হচ্ছে লর্ড ক্যানিং নিয়ে কথাবার্তা। এখন আমরা চলেন এটার এমসিকিউ গুলো প্র্যাকটিস করি এবং দ্রুত আপনারা সেগুলোর উত্তর দিয়ে দিবেন, দ্রুত উত্তর দিয়ে দিবেন। তো ঝটপট উত্তরগুলো দিয়ে দেন, ঝটপট উত্তরগুলো দিয়ে দেন। আমি একটু পরে মার্ক করছি, 1 মিনিট পর থেকে আমি মার্ক করব, আমি উত্তর দেব, আপনারা এর মধ্যে উত্তরটা দিয়ে দেন। ঠিক আছে, আর দ্রুত উত্তরগুলো দিয়ে দিবেন, দ্রুত উত্তরগুলো দিয়ে দেন। হ্যাঁ, 1 2 3 4 5, এই 5টা নিয়ে যে ভাইরা আমি ক্লাস নিতে দেখেছি, 5টা তথ্য নিয়ে আলোচনা করছেন ওনারা হচ্ছে 25 মিনিট। আল্লাহু আকবার। 5টা তথ্য, 5টা এমসিকিউ 25 মিনিট। ঠিক আছে, এক একটা এমসিকিউ 5 মিনিট 7 মিনিট। ঠিক আছে, তো ঝটপট উত্তরগুলো দিয়ে দেন, ঝটপট উত্তরগুলো দিয়ে দেন। আমি এখন একটু মার্ক করা শুরু করছি। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতবর্ষে প্রথম ভাইসরয় নিযুক্ত হয়েছিলেন কে? শেষ গভর্নর জেনারেল প্রথম ভাইসরয় ছিলেন। এবার চালাক লোক, চালাক না হলে কি হয়? লর্ড বেটা ক্যানিং, ক্যানিং অনেক চালাক ছিল। এ ছিল শেষ গভর্নর জেনারেল, সেই হচ্ছে প্রথম ভাইসরয়। ঠিক আছে, ইন্ডিয়ান সিভিল সার্ভিস নামকরণ করেন কে? ইন্ডিয়ান সিভিল সার্ভিস নামকরণ করেন কে? ভারত উপমহাদেশে প্রথম পুলিশ সার্ভিস চালু করেন কে? কোন ব্যক্তি উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু করেন?
এই সবগুলো কাজ করেন হচ্ছে লর্ড ক্যানিং। সবগুলো কাজ কে করেন? সবগুলো কাজ করেন হচ্ছে লর্ড ক্যানিং। প্রথম ইন্ডিয়ান সিভিল সার্ভিস নামকরণ করেন, তারপর হচ্ছে ভারত উপমহাদেশে প্রথম পুলিশ সার্ভিস চালু করেন এবং প্রথম কাগজের মুদ্রা চালু করেন। সিপাহী বিদ্রোহ চলাকালীন ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সিপাহী বিদ্রোহ চলাকালীন 1857 সালে তখন কে ছিল? এই বেটা ক্যানিংই ছিল। লর্ড ক্যানিং ছিলেন হচ্ছে ভারতের গভর্নর জেনারেল। বাংলাদেশের পুলিশ আইন প্রণীত হয় কবে? উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু হয়। বাংলাদেশের পুলিশ আইন বলেন, ভারতের পুলিশ আইন বলেন, এগুলো সব কত সালে প্রণীত হয়? 1861 সালে। কাগজের মুদ্রা চালু হয় কত সালে? 1861 সালে। কোন ভারতীয় সর্বপ্রথম আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন? ইন্ডিয়ান সিভিল সার্ভিস, বুঝছেন, আইসিএস। এই ইন্ডিয়ান সিভিল সার্ভিস উত্তীর্ণ হন হচ্ছে রবীন্দ্রনাথের ভাই। রবীন্দ্রনাথের ভাই বেটার নাম কি ছিল? রবীন্দ্রনাথের ভাইয়ের নাম ছিল হচ্ছে, সে বেটাও ভালো মেধাবী ছিল, সত্যেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুর, উনি ভারতীয় সর্বপ্রথম আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন, সত্যেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, আশা করি সলভ হয়েছে, সবার সলভ হয়েছে। 9 নাম্বারটা হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের ভাই। ঠিক আছে, রবীন্দ্রনাথের ভাই, উনি কি হন? আইসিএস পরীক্ষায় প্রথম উত্তীর্ণ হন। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা নেক্সটে যাচ্ছি। লর্ড মেও। লর্ড মেওকে নিয়ে আমরা আলোচনা করি এখন। লর্ড মেও, এই লর্ড মেও থেকে আমরা একটু ওনার তথ্যগুলো দেখি, তারপর শর্টকাট তো দেখবই। তথ্যগুলো দেখেন। লর্ড মেও হচ্ছেন প্রথম ভাইসরয় যিনি খুন হন। লর্ড মেও কি হন? তিনি খুন হন। আর উনি একটা ভালো কাজ, উনি একটা কাজ করেছিলেন, সেটা হচ্ছে তিনি আদমশুমারি করেছিলেন। তিনি কি করেছিলেন? আদমশুমারি করেছিলেন 1872 সালে। 1872 সালে 1872 সালে সর্বপ্রথম, এটা খুবই ইম্পর্টেন্ট একটা আপনার হচ্ছে গিয়ে বাক্য, এটা থেকে প্রায় এমসিকিউ আসে, যে উপমহাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে? 1872 সালে। এবং সেটা করেন কে? সেটা করেন হচ্ছে লর্ড মেও। লর্ড মেও 1872 সালে, 1872 সালে ভারতীয় উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে লর্ড মেও 1872 সালে ভারতীয় উপমহাদেশে প্রথম আদমশুমারি পরিচালনা করেন। কি করেন তিনি? প্রথম আদমশুমারি পরিচালনা করেন। আদমশুমারি, প্রথম আদমশুমারি পরিচালনা করেন। ঠিক আছে, লর্ড মেও 1872 সালে ভারতীয় উপমহাদেশে প্রথম আদমশুমারি, সরি এটা আদর্শ হয়ে গেছে, প্রথম আদমশুমারি পরিচালনা করেন। প্রথম কি শুমারি? আদমশুমারি পরিচালনা করেন। ঠিক আছে, তারপরে হচ্ছে তিনি প্রথম ভাইসরয় যিনি খুন হন। লর্ড মেও হচ্ছে একমাত্র ভাইসরয় যিনি খুন হন। তিনি হচ্ছেন কি? একমাত্র ভাইসরয়। এই লর্ড মেও একমাত্র ভাইসরয়, একমাত্র ভাইসরয় তিনি খুন হন। তিনি কি হন? খুন হন। তাকে কে জানি খুন করে ফেলে, খুন হন। একমাত্র ভাইসরয় যিনি খুন হন। ঠিক আছে, তাহলে কোন ভাইসরয় খুন হন? এই লর্ড মেও বেটা খুন হন। তো আমরা এখান থেকে এই তথ্যগুলো কিভাবে মনে রাখবো? একটু শর্টকাট দিই 2টা লাইন মনে রাখার জন্য। যদি এই 2টা লাইন এমনিতেই মনে থাকবে, তারপরেও কেউ যদি শর্টকাট অবলম্বন করতে চান, শর্টকাট না আসলে এগুলো মনে রাখার জন্য একটু ট্রিক্স, হ্যাঁ, তো মনে রাখবো হচ্ছে আদম মিয়া খুন। আদম মিয়া খুন হলো। ঠিক আছে, আদম মিয়া খুন হলো। তো এই যে আদম মিয়া, আদমশুমারি, আদম থেকে মনে রাখবো হচ্ছে আদমশুমারি, মিয়া থেকে মনে রাখবো হচ্ছে মেও, আর খুন হলো থেকে মনে রাখবো হচ্ছে তিনি প্রথম খুন হয়েছিলেন। তিনি একমাত্র ভাইসরয় যিনি খুন হয়েছিলেন। তো মনে রাখবো কিভাবে? আদম মিয়া খুন হলো, আদম মিয়া খুন হলো। তো লিখেছেন না? সবার লেখা শেষ হয়েছে? সবার লেখা কি শেষ হয়েছে? এখন আমরা প্রশ্নগুলো উত্তর দিই। এখানে একটা প্রশ্নই আছে, কোন সালে ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয়? কত সালে অবিভক্ত বাংলায় প্রথম আদমশুমারি হয়? প্রথম আদমশুমারি হয় কত সালে? অবিভক্ত বাংলায়
সালে 1872 সালে প্রথম আদমশুমারি হয়। হ্যাঁ মায়াবতী, তো কোন সালে ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয়? 1872 সালে আপনার হচ্ছে কি প্রথম আদমশুমারি হয়। ঠিক আছে। আচ্ছা, এই এই পেজ খতম, আমরা নেক্সটে যাচ্ছি। এবার তোলা হয়েছে না? তো নেক্সটে যাচ্ছি। এবার তোলা হয়ে থাকলে একটু ডান লিখেন, আমরা নেক্সটে যাই। তারপরে আমরা আলোচনা করবো হচ্ছে লর্ড লিটনকে নিয়ে। লর্ড লিটন, আমার এক খালাতো ভাইয়ের নাম হচ্ছে লিটন, কিন্তু সে লর্ড না, ঠিক আছে, সে হচ্ছে কৃষক। তো লর্ড লিটন এই বেটা একটা কাজের কাজ করছিলেন, আবার অকাজও করছিলেন। ওই যে আর মানে উনি আর্মস অ্যাক্ট আইন পাশ করেছিলেন, বা অস্ত্র আইন পাশ করেছিলেন। এটার দ্বারা আর কি ওই অস্ত্র আইন পাশ করার পরে এরপর থেকে আর কারো কাছে অস্ত্র রাখা বৈধ ছিল না। ঠিক আছে, এই অস্ত্র আইনের আগে যে কারো কাছে অস্ত্র রাখতে পারতো, কিন্তু এই বেটা লর্ড লিটন তিনি অস্ত্র আইন পাশ করার পর, আর্মস অ্যাক্ট পাশ করার পরে আর কারো আপনার হচ্ছে কি অস্ত্র রাখতে পারতো না, অস্ত্র রাখাটা নিষিদ্ধ হয়ে গিয়েছিল। ঠিক আছে, তো অস্ত্র রাখতে গেলে লাইসেন্স করতে হতো। তো আমরা আর এটা তিনি কত সালে করেন? 1878 সালে। 1878 সালে 1878 সালে আপনার হচ্ছে কি কি আইন পাশ করেন? অস্ত্র আইন পাশ করেন। কি আইন? অস্ত্র আইন। অস্ত্র আইন পাশ করেন। ঠিক আছে, 1878 সালে অস্ত্র আইন পাশ করেন। অস্ত্র আইন পাশ করার পর বিনা লাইসেন্সে কারো কাছে অস্ত্র রাখাটা কি হয়ে যায়? নিষেধ হয়ে যায়, নিষিদ্ধ হয়ে যায়। ঠিক আছে, আর তিনি 1878 সালে আরো একটা আকাম করেন। তিনি আপনার হচ্ছে গিয়ে সংবাদপত্র আইন পাশ করেন। 1878 সালে তিনি কি করেন? 1878 সালে তিনি সংবাদপত্র আইন পাশ করেন। এই সংবাদপত্র আইন পাশের মাধ্যমে মানে সংবাদপত্র আইন পাশ করেন। সংবাদপত্র আইন পাশ করেন। ঠিক আছে, তো এই আইন পাশ করার দ্বারা তিনি কি করেন? আসলে মানুষের কথা বলার অধিকারকে তিনি কেড়ে নেন। মানুষের কথা বলার এই অধিকার, সংবাদপত্রের মধ্যে দেশে মানে সরকারের বিরুদ্ধে কোনো কিছু লেখার অধিকার তিনি কেড়ে নেন। তো আহ, এটা একটু আমরা লিখে দিতে পারি যে কি করে তিনি এই আইন পাশ করে কথা বলার অধিকার কেড়ে নেন। কথা বলার বা বাক স্বাধীনতা কেড়ে নেন। কথা বলার অধিকার কেড়ে নেন। অধিকার কেড়ে নেন। ঠিক আছে, এই সংবাদপত্র আইনটাকে আপনার এটাকে প্রেস অ্যাক্টও বলা হয় আর কি। ঠিক আছে, তো তিনি 1878 সালে সংবাদপত্র আইন পাশ করেন। তো এখান থেকে আমরা একটু শর্টকাট দিয়ে দুইটা তথ্য মনে রাখবো। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে তিনি ওই যে অস্ত্র আইন যে পাশ করেন 1878 সালে, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। 1878 সালে অস্ত্র আইন পাশ করেন। ঠিক আছে, তো এখান থেকে আমরা মনে রাখবো যে লিটনের অস্ত্র সংবাদ। লিটনের কি সংবাদ? লিটনের অস্ত্র সংবাদ। তো লিটনের অস্ত্র সংবাদ থেকে আমরা মনে রাখবো যে উনি দুটি আইন পাশ করেন, একটা অস্ত্র আইন পাশ করেন আর একটা সংবাদপত্র আইন পাশ করেন। ঠিক আছে, অস্ত্র আইন পাশের দ্বারা তিনি মানুষকে বিনা লাইসেন্সে অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করে দেন, আর সংবাদপত্র আইন পাশের দ্বারা মানুষের কথা বলার অধিকারকে কেড়ে নেন। তো আমরা দুইটা প্রশ্ন উত্তর দিয়ে দিই। সংবাদপত্র আইন পাশ করে দেশীয় ভাষায় প্রচারিত সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেন কে? সংবাদপত্র আইন পাশ করে দেশীয় ভাষায় প্রচারিত সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেন কে? হ্যাঁ, হাসিনা তাকেই ফলো করেছিল। তো কে করেন এই কাহিনী? কোন হতচ্ছাড়া করেন? লর্ড লিটন। লর্ড লিটন আমাদের খালাতো ভাই এটা করেছিল। লর্ড লিটন কত সালে আর্মস অ্যাক্ট প্রবর্তন করেন? কত সালে? তিনি 1778 সালে। কত সালে এই আর্মস অ্যাক্ট প্রবর্তন করেন? সরি ওই যে 1700 না, তো বারবার 1700 বলছি, 1878 সালে। কত সালে? 1878 সালে তিনি এই আর্মস অ্যাক্ট পাশ করেন। ঠিক আছে, মনে থাকবে। এই পর্যন্ত কমপ্লিট হলে আমরা নেক্সটে যাই। আপনাদেরকে এই পেজ লেখা হয়েছে, কমপ্লিট হয়েছে। এমসিকিউ গুলোর উত্তর দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে আসেন এই লর্ড রিপনের কাহিনীতে। লর্ড রিপন লর্ড রিপনের বেশ কিছু কাজ আছে মনে রাখার মতো আর কি। লর্ড রিপন, তো লর্ড রিপন কি করেছিলেন?
তিনি ভারতে স্থানীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করেন। তিনি কি করেন? ভারতে স্থানীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করেন। স্থানীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করেন। এই লর্ড রিপন কি করেন? ভারতে স্থানীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করেন। ওকে। তারপরে 1872 সালে তিনি কি করেন? হান্টার কমিশন গঠন করেন। উইলিয়াম হান্টারকে নিয়ে তিনি কি কমিশন গঠন করেন? হান্টার কমিশন গঠন করেন। আর হান্টার কমিশন কি ছিল? একটা শিক্ষা কমিশন ছিল। ঠিক আছে, হান্টার কমিশন কি ছিল? শিক্ষা কমিশন ছিল। তো তিনি এটা কত সালে করেন? 1882 সালে। তিনি কত সালে এই কাহিনী করেন? 1882 সালে। 1882 সালে 1882 সালে 3 ফেব্রুয়ারি। কত ফেব্রুয়ারি? 1882 সালে 3 ফেব্রুয়ারি। 1882 সালে কত ফেব্রুয়ারি? 3 ফেব্রুয়ারি। 3 ফেব্রুয়ারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠন করেন। শিক্ষা কমিশন প্রথম ভারতীয় শিক্ষা কমিশন। কি ছিল? প্রথম ভারতীয় শিক্ষা কমিশন। কি নামে? শিক্ষা কমিশনটা কি নামে ছিল? হান্টার কমিশন। হান্টার কমিশন গঠন করেন। 1882 সালে 3 ফেব্রুয়ারি প্রথম ভারতীয় শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠন করেন। আর হান্টার কমিশনের চেয়ারম্যান কে ছিলেন জানেন? হান্টার কমিশনের চেয়ারম্যান ছিলেন হচ্ছে উইলিয়াম হান্টার। এই জন্য ওনার নাম অনুসারে নর্মালি কমিশনগুলোর নাম সবসময় ওই যে চেয়ারম্যান থাকে ম্যাক্সিমাম টাইম তার নামই হয়ে থাকে। তো 1882 সালে 3 ফেব্রুয়ারি প্রথম ভারতীয় শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয়। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, হান্টার উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশন হান্টার কমিশন। ঠিক আছে, হান্টার শিক্ষা কমিশন। আচ্ছা, তো তিনি এটা ছিল 1882 সালে। তিনি 1883 সালে ইলবার্ট বিল পাস করেন। 1883 সালে তিনি কি পাস করেন? 1883 সালে ইলবার্ট বিল পাস করে এটা খুবই ভালো কাজ করছিলেন। যে 1883 সালে ইলবার্ট বিল পাস করেন। কি বিল? ইলবার্ট বিল পাস করেন। ঠিক আছে। আর এই ইলবার্ট বিল পাস করে তিনি ভারতীয় বিচারকদেরকে এই ক্ষমতা প্রদান করেন যে তারা ইংরেজদের বিচার করতে পারবে। এর আগ পর্যন্ত ভারতীয় বিচারকরা ইংরেজদের কোনো বিচার করতে পারতো না। এতটুকু পরিমাণ তারা মানুষকে হিংসা করত। ঠিক আছে, তারা নিজেদেরকে এত উচ্চ স্তরের মনে করত যে তাদের বিচার এই উপমহাদেশের বিচারকরা করতে পারবে না। তো 1883 সালে ইলবার্ট বিল পাস করে আহ ভারতীয় বিচারকদের ভারতীয় ভারতীয় বিচারক ভারতীয় বিচারকদের অভিযুক্ত ইংরেজদের বিচার করার অধিকার দেন। অভিযুক্ত ইংরেজদের বিচার করার অধিকার দেন। ঠিক আছে। তো এই ইলবার্ট বিল দিয়েই আসলে ইলবার্ট বিল পাশের মাধ্যমেই ভারতীয় বিচারকরা ইংরেজদের বিচার করার অধিকার পায়। আর এই ইলবার্ট বিলটা পাশ হয় কত সালে? পাশ হয় হচ্ছে 1883 সালে। 1883 সালে। আর তার একটা বিখ্যাত উক্তি আছে, জাজ মি বাই মাই অ্যাক্টস অ্যান্ড নট বাই মাই ওয়ার্ডস। জাজ মি বাই মাই অ্যাক্টস নট বাই মাই ওয়ার্ডস। আর বিখ্যাত উক্তিটা কি? ওনার বিখ্যাত উক্তিটা হচ্ছে কি? জাজ মি বাই মাই অ্যাক্টস নট মাই ওয়ার্ডস। জাজ মি বাই মাই অ্যাক্টস নট বাই, লিখবো উপর লিখতেছি,
বাই মাই ওয়ার্ডস, আমার কথার দ্বারা তোমরা আমাকে বিচার করো না, আমার কাজের দ্বারা তোমরা আমাকে বিচার করো। ঠিক আছে, জাজ মি বাই মাই অ্যাক্টস, নট বাই মাই ওয়ার্ডস। ঠিক আছে, আমার কথার মাধ্যমে আমাকে বিচার করো না, আমার কাজের মাধ্যমে আমাকে বিচার করো। এই ছিল হচ্ছে লর্ড রিপন সম্পর্কে তথ্য। তো ওনার শর্টকাট কই লিখবো, শর্টকাট লেখা তো জায়গা রাখি নাই। তো ওনার শর্টকাটটা একটু লিখে দিচ্ছি। ওনার সম্পর্কে আমরা মনে রাখবো কিভাবে, একটু শর্টকাটটা নিচে দিই। শর্টকাটটা আমরা একটু নিচে দিই। তো রিপন আবার লোকাল ইলচা খুব ভালো মারতে পারে। হ্যাঁ, তো রিপনের লোকাল ইলচা হান্টিং, রিপনের লোকাল ইলশা হান্টিং, ইলশা হান্টিং, রিপনের লোকাল ইলশা হান্টিং। তো এখান থেকে আমরা কিভাবে মনে রাখবো, লোকাল থেকে মনে রাখবো যে হতচারা রিপন, এবার লর্ড রিপন তিনি প্রথম লোকাল গভর্নমেন্ট ব্যবস্থা করেন বা লোকাল স্থানীয় সরকার ব্যবস্থা করেন, স্থানীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করেন কে, এই লর্ড রিপন। এই ইলশার ইল দ্বারা মনে রাখবো হচ্ছে তিনি ইলবার্ট বিল পাস করেন। তিনি কি বিল পাস করেন, ইলবার্ট বিল পাস করেন। ঠিক আছে, তো এই ইলশা দ্বারা মনে রাখবো হচ্ছে তিনি ইলবার্ট বিল পাস করেন। আর এই হান্টিং দ্বারা মনে রাখবো হচ্ছে হান্টার কমিশন। হান্টিং দ্বারা কি মনে রাখবো, হান্টার কমিশন। ঠিক আছে, তো রিপনের লোকাল ইলশা হান্টিং, এই লোকাল দ্বারা মনে রাখবো হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা, ইলশা দ্বারা মনে রাখবো হচ্ছে ইল দ্বারা মনে রাখবো হচ্ছে ইলবার্ট বিল, ইল দ্বারা কি মনে রাখবো, ইলবার্ট বিল। আর হান্টিং দ্বারা মনে রাখবো হচ্ছে হান্টিং কমিশন। ঠিক আছে, হান্টার কমিশন। তো এই হচ্ছে লর্ড রিপন। সবার কি কমপ্লিট হয়েছে এই পর্যন্ত? তো চলেন আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিই। বাংলায় স্থানীয় স্বায়ত্তশাসনের প্রবর্তক, স্থানীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করেন কে? বাংলায় স্থানীয় স্বায়ত্তশাসনের প্রবর্তক বা স্থানীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করেন কে? কে করেন? লর্ড রিপন। কে করেন? লর্ড রিপন স্থানীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করেন। আচ্ছা, তারপর হচ্ছে 13 নাম্বারটা, লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম কি? লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম কি? হান্টার কমিশন। কি কমিশন? হান্টার কমিশন। মনে থাকবে না? আচ্ছা, তারপরে যাই হচ্ছে লর্ড কার্জন। এই লর্ড কার্জনের আলোচনাটা শুধু খালি বঙ্গভঙ্গকে ঘিরে। ঠিক আছে, লর্ড কার্জনের আলোচনাটাই হচ্ছে বঙ্গভঙ্গকে ঘিরে। তো চলেন ওনার আলোচনাটা দেখি। লর্ড কার্জন ওনার আলোচনা কাকে ঘিরে? ওনার আলোচনা হচ্ছে বঙ্গভঙ্গকে ঘিরে। তো বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল এটা আপনাদের সবারই জানা আছে, এবং এই বঙ্গভঙ্গের ফলে কি হয়েছিল জানেন? এই লর্ড কার্জন তো আসলে ওদের যে ইংরেজদের যে মূলনীতি ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো আর শাসন করো, ভাগ করো শাসন করো। তো এই নীতির আলোকে লর্ড কার্জন 1905 সালে তিনি এই বাংলাকে দুইটা ভাগে বিভক্ত করেন। বুঝছেন, বাংলাকে দুইটা ভাগে বিভক্ত করেন। বাংলার একটা অংশ হচ্ছে এদিকে পূর্ব বাংলা এবং আসাম মিলে হচ্ছে একটা, পূর্ব বাংলা আর আসাম মিলে হচ্ছে একটা প্রদেশ। আর ওইদিকে হচ্ছে আপনার আসামের সাথে ত্রিপুরা ছিল। আসাম, পূর্ব বাংলা, আসাম, ত্রিপুরা, মালদহ এগুলা মিলে ছিল হচ্ছে পূর্ববঙ্গ আসাম নামে একটা প্রদেশ। আর ওইদিকে বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে, পশ্চিম বাংলা, বিহার এবং উড়িষ্যা নিয়ে ছিল হচ্ছে আরেকটা প্রদেশ। ঠিক আছে, তো এই পশ্চিম বাংলা প্রদেশ। তো এখন এই যে দুইটা প্রদেশে তিনি ভাগ করেন, আসলে এই যে এই দিকের পার্টটাতে, পূর্ব বাংলার পার্টটাতে মুসলমান সংখ্যা ছিল বেশি। আসামেও অনেক মুসলিম, আর বাংলাতেও তো অনেক মুসলিম। তো এটা মুসলমানদের জন্য খুবই কাজের ছিল। এবং 1905 সালে কিন্তু এই যে বঙ্গভঙ্গের পর ঢাকাকে রাজধানী করা হয়। স্বাভাবিকভাবেই ঢাকা যেহেতু একটা প্রদেশ, মানে এই বাংলা যেহেতু একটা প্রদেশ হয়েছে, তার রাজধানী ঢাকা, বাংলার একটা উন্নতি হওয়ার একটা সুযোগ হয়েছে। তো এটা আমাদের ইয়াদের যে কলকাতার যে হিন্দুরা ছিল তাদের পছন্দ হয় নাই, তারা এটাকে মানতেই পারে নাই। তো তারা কি করলো, তারা এটার বিরুদ্ধে আন্দোলন করা শুরু করলো যে না, বঙ্গভঙ্গ এটাকে তো অ্যাকসেপ্ট করা যাবে না। তো তারা এটা নিয়ে আন্দোলন করা শুরু করলো। তো তাদের তো তখন একটা দল আছে কংগ্রেস, তখন তো মুসলমানদের জন্য কোনো দল ছিল না। তো এই আন্দোলনটা এত তীব্র ছিল যে এই আন্দোলন শেষ পর্যন্ত হচ্ছে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করে 1911 সালে।
ঠিক আছে? কিন্তু এর মধ্যে আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর উনি কি করলেন? উনি ওই যে বঙ্গভঙ্গের উনি পুরা বিরোধী ছিলেন। উনি বঙ্গভঙ্গের বিরোধী ছিলেন। উনি চান নাই যে এই বাংলা প্রদেশটা মানে হচ্ছে এই পূর্ব বাংলা, আসাম এগুলো আলাদা হোক। তো তিনি এইটা নিয়ে একটা কবিতা লিখলেন, সেটা হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই যে এই বঙ্গভঙ্গকে আপনার হচ্ছে গিয়ে ওটাকে উদ্দেশ্য করে তিনি একটা কবিতা লিখেন হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, পরবর্তীতে যেটা গান হয় এবং যেটা বর্তমানে আমাদের জাতীয় সঙ্গীত। তো এটা কিন্তু আমাদের জন্য একটা আহ, পরাজয় ছিল যে এই অংশটা, অর্থাৎ আমরা যে পূর্ব বাংলাটা, এটা কিন্তু তখন একবার মানে পূর্ব বাংলা যদি আলাদা হইতো স্বাভাবিকভাবে এটা অনেক বেশি উন্নত হইতো। এটা আলাদা প্রদেশ হইছে, এটা আলাদা রাজধানী থাকতো, এটা আলাদা অবকাঠামো তৈরি হইতো। কিন্তু এটা আমাদের ওই যে পশ্চিম বাংলা পাবলিকদের পছন্দ হয় নাই। আর আহ, ইয়া ছিলেন ঠাকুর ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন পুরা এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে। আর ওই সময় আরো একটা প্রথা চালু হয়, সেটা হচ্ছে রাখি বন্ধন। আপনারা যে রাখি বন্ধনটা শুনেন না, এটা কিন্তু এই 1905 সালে চালু করেছেন হলো রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি এই দুইটা কাজ করেছিলেন, একটা হলো যে আমার সোনার বাংলা কবিতা লিখছিলেন, যেটা আমাদেরই বিরুদ্ধে লিখেছিলেন, এই 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 প্রদেশের বিরুদ্ধে লিখেছিলেন, সেটাকেই আমরা এখন জাতীয় সঙ্গীত বানায় নিছি। আসলে যারা এই স্বাধীনতা যুদ্ধের সময় এই জাতীয় সঙ্গীতটা বানায়, আমার মনে হয় তারা ইতিহাস নিয়ে তেমন কিছু জানতো না। মনে আসতে তো এটা বসায় দিছে জাতীয় সঙ্গীতের জায়গায়। তো 1971 সালে যে কাহিনীগুলো, অনেকগুলো কাহিনী এরকম হয়েছিল যেগুলা, হ্যাঁ সংবিধান হয়েছে অনেক, অনেক গবেষণা করে সংবিধান হয়েছে, অনেক সময় নিয়ে হয়েছে, কিন্তু অনেক কাজই আপনার হুটহাট হয়েছে, হুটহাট। ঠিক আছে, হুটহাট হয়েছে এগুলা। তো এই হুটহাট কাজগুলাকে অবশ্যই আমার মনে হয় যে এগুলা সংশোধন যোগ্য। বরং গুছিয়ে যে সমস্ত বাংলার প্রতি, বাংলাদেশের প্রতি দরদ আছে যে সমস্ত গানের মধ্যে, ওইগুলো একটা চুজ করা যেতে পারে, যেটা গাইলে বাংলাদেশের প্রতি দরদ আসে। আপনি খেয়াল করে দেখবেন এই যে জুলাইয়ের অভ্যুত্থানের সময়, ওই সময় কিন্তু আমরা যে আন্দোলনে যেতাম, অন্যান্য গানগুলো বাজাতো যেগুলো থেকে দেশপ্রেম উদয় হয়। এই আমার সোনার বাংলা থেকে কিন্তু দেশপ্রেম উদয় হয় না। আপনি খেয়াল করে দেখবেন আপনার সাথে আমার সোনার বাংলা শুধু একটাই সম্পর্ক, সেটা হচ্ছে ছোটবেলার স্মৃতি। ছোটবেলায় আপনি স্কুলে গিয়ে গাইতেন, এই যে একটা ইমোশন তৈরি হয়েছে এটাই শুধু আছে। বাট এই গানটার দ্বারা আপনার মধ্যে কোনো রকমের দেশপ্রেম জাগ্রত হবে না, কোনো রকমের একটা রক্তে রক্তে আগুন লাগবে না। তো আবার এটা আমাদের দেশের বিরুদ্ধেই বা এই উপমহাদেশে, সরি এই যে এই পূর্ব বাংলার বিরুদ্ধেই লিখা গান। তো এটা সব মিলিয়ে এইটাকে অ্যাভয়েড করাটা আমাদের মানে সরকারের উচিত আর কি, যে দেশে আমাদের বাংলা দেশের যে সমস্ত কবিরা আছেন তাদের লিখিত কোনো কবিতা বা তাদের লিখিত কোনো গানকে জাতীয় সঙ্গীত করা হোক, এটা আমাদের দাবি। ঠিক আছে, যাই হোক, লর্ড কার্জন নিয়ে আমরা অনেক পেশাল ফেলে ফেললাম, এখন আমরা একটু লিখে ফেলি। লর্ড কার্জনের তিনি কি করেন? প্রশাসনিক সংস্কারের উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে? প্রশাসনিক সংস্কারের উদ্দেশ্যে, প্রশাসনিক সংস্কার এর উদ্দেশ্যে, প্রশাসনিক সংস্কারের উদ্দেশ্যে 1905 সালের 16 অক্টোবর, 1905 সালের 16 অক্টোবর বঙ্গ বঙ্গকে কি করেন? বঙ্গ ভঙ্গ করেন। আমি বঙ্গ ভঙ্গ করেন, বঙ্গভঙ্গ করেন, হ্যাঁ বাংলাকে ভাঙেন। কত সালে? 1905 সালের 16 অক্টোবর প্রশাসনিক সংস্কারের উদ্দেশ্যে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন। ঠিক আছে, আর বঙ্গভঙ্গ করার মাধ্যমে কি হয়? পূর্ব বাংলা, পূর্ব বাংলার মধ্যে হচ্ছে আপনার যে চট্টগ্রাম বা বাংলার যে বড় বড় যে বিভাগগুলো তখন ছিল, হ্যাঁ, পূর্ব বাংলা, তারপরে হচ্ছে আসাম, আসাম, ত্রিপুরা, ত্রিপুরা, তারপর হচ্ছে মালদহ, মালদহ। ঠিক আছে, এগুলা মিলে তৈরি হয় হচ্ছে পূর্ব বাংলা ও আসাম প্রদেশ। পূর্ব বাংলা ও আসাম প্রদেশ তৈরি হয়। আরেকটা বিষয় কি জানেন? তৎকালীন সময়ে বাংলাই ছিল সবচেয়ে বড় প্রদেশ, বাংলাই ছিল সবচেয়ে বড় প্রদেশ। এই জন্য একবার সেই পূর্বের ইতিহাস থেকে বাংলার প্রতি সবার একটা স্পেশাল নজর ছিল। পূর্ব বাংলা ও আসাম প্রদেশ।
আর রাজধানী ছিল হচ্ছে ঢাকা। রাজধানী কি ছিল? রাজধানী ছিল হচ্ছে ঢাকা। ঢাকাকে 1905 সালে রাজধানী করা হয়। আর অন্যদিকে অন্যদিকে পশ্চিমবাংলা, বিহার এবং উড়িষ্যা। পশ্চিমবাংলা, বিহার, উড়িষ্যা। উড়িষ্যা মিলে তৈরি হয় হচ্ছে পশ্চিম বাংলা প্রদেশ। পশ্চিম বাংলা প্রদেশ, যেটার রাজধানী ছিল কলকাতা। পশ্চিম বাংলা প্রদেশ, যেটা রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল হচ্ছে আপনার কলকাতা। রাজধানী ছিল হচ্ছে কলকাতা। ঠিক আছে। আচ্ছা, তারপরে এই হলো বঙ্গভঙ্গের কাহিনী। আর বাংলার এই যে পূর্ব বাংলার বা পূর্ব বাংলা ও আসাম প্রদেশের, এটার একটু আরেকটা তথ্য একটু দিয়ে দিই। পূর্ব বাংলা এবং আসাম প্রদেশের প্রথম প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন জানেন? প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন হচ্ছে ফুলার, ব্যামফিল্ড ফুলার। পূর্ব বাংলার, পূর্ব বাংলা ও আসাম আসাম প্রদেশের পূর্ব বাংলার, আমি আসাম প্রদেশ লিখছি না, পূর্ব বাংলার, পূর্ব বাংলার প্রথম প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন কে? ব্যামফিল্ড ফুলার। প্রথম লেফটেন্যান্ট লেফটেন্যান্ট প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন হচ্ছে ব্যামফিল্ড ফুলার। কে ছিলেন? প্রথম পূর্ব বাংলার প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন কে? ব্যামফিল্ড ফুলার। কে ছিলেন? ছিলেন ব্যামফিল্ড, এটার নামও ব্যামফিল্ড, ব্যামফায়ার, ব্যামফিল্ড ফুলার। ঠিক আছে। পূর্ব বাংলার প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন ব্যামফিল্ড ফুলার। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য, মাথায় রাখবেন। এরপর এরপর এখানে আবার এই যে 1905 সালে তো তিনি এই কাহিনী করেন। 1900 সরি কোয়েশ্চেন গেল। আচ্ছা, এরপর আপনার হচ্ছে গিয়ে আহ 1908 সালে যে লর্ড কার্জন 1908 সালে কার্জন হল নির্মাণ করেন। 1908 সালে কি নির্মাণ করেন তিনি? 1908 সালে কার্জন হল প্রতিষ্ঠা করেন। 1908 সালে কার্জন হল প্রতিষ্ঠা করেন। কার্জন হল প্রতিষ্ঠা করেন। কার্জন হল কবে প্রতিষ্ঠিত হয়? 1908 সালে প্রতিষ্ঠা করেন। 1908 সালে কার্জন হল প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এরপর 1900 এই বঙ্গভঙ্গ হয় কত সালে? বঙ্গভঙ্গ হয়, এটা আমরা পরবর্তী যিনি আছেন লর্ড, উনার ভাইসরয়, উনার এখানে আলোচনা করব। ঠিক আছে। তো এখানে আবার আরেকটা তথ্য একটু বলে নিই, সেটা হচ্ছে এই যে লর্ড কার্জন, এই উনার সাথে শুধু বঙ্গভঙ্গের কাহিনী, হ্যাঁ, বঙ্গভঙ্গ হ্রদের কাহিনী উনার সাথে না। তো এই আসাম প্রদেশটার সাথে কিন্তু সিলেটটা অন্তর্ভুক্ত ছিল। আসাম প্রদেশের সাথে কোন কোন জেলাটা অন্তর্ভুক্ত ছিল? সিলেট। যখন 1947 সালে বাংলাটা ভাগ হয়ে যায়, বাংলাদেশ হয়ে যায়, সরি তখন এটা তো হচ্ছে আপনার পূর্ব পাকিস্তান হয়ে যায়। তো তখন না ওই সিলেট জেলাতে গণভোট হয় যে তুমি কি আসামের সাথে থাকবা নাকি এই যে পূর্ব বাংলার সাথে থাকবা। তখন আপনার গণভোটের মাধ্যমে সিলেট পূর্ব বাংলার মধ্যে অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে। তো এটা একটু মনে রাখবেন। 1947 সালে কিন্তু সিলেট এই পূর্ব বাংলায় অন্তর্ভুক্ত হয়। 1947 সালের আগে সে আসামের সাথে যুক্ত ছিল। ওকে। আর ঠিক আছে, চলেন তাহলে আমরা এমসিকিউ গুলা দেখি। আর এখানে একটু শর্টকাটটা একটু বলে নিই আমরা, কার্জনের শর্টকাটটা একটু বলে নিই। শর্টকাট, এবারে শর্টকাটটা হচ্ছে তার নাম অনুসারে কি ফুলার রড ঢাকায়। লোভী নজর ছিল বাংলার উপর, হ্যাঁ লোভী নজর ছিল। আচ্ছা, তারপরে হচ্ছে কি এই যে ব্যামফিল্ড ফুলার কি জানি বলছিলাম, ওনার শর্টকাটটা কি হচ্ছে মনে রাখবো, হচ্ছে ভাঙ্গা কাজ নাকি ফুল কাজ?
আমরা মনে রাখবো হচ্ছে ভাঙ্গা কাজ না ফুল কাজ। ফুল কাজ, ঠিক আছে, এটা একটু মনে রাখবো, ভাঙ্গা কাজ নাকি ফুল কাজ। তো এখান থেকে ভাঙ্গা কাজ থেকে মনে রাখবো হচ্ছে কার্জন বেটা বঙ্গ ভঙ্গ করেন, বঙ্গ ভাঙ্গেন। আর এই ফুল থেকে মনে রাখবো হচ্ছে ফুলার, ফুল থেকে কি মনে রাখবো, ফুলার, কাজ থেকে হচ্ছে কার্জন। তো এই কার্জন বেটা তিনি বঙ্গভঙ্গ করেন, কার্জন হল নির্মাণ করেন। কার্জন হল প্রতিষ্ঠা করেন হচ্ছে 1908 সালে। কত সালে? 1908 সালে কার্জন হল প্রতিষ্ঠা করেন। বঙ্গভঙ্গ করেন হচ্ছে 1905 সালে 16ই অক্টোবর। আর ব্যামফিল ফুলার ছিলেন প্রথম লেফটেন্যান্ট, হ্যাঁ, গভর্নর। তারপরে আমরা এখন প্রশ্নগুলো উত্তর দিই, চলেন প্রশ্নগুলো উত্তর দিই। সবাই প্রশ্নগুলো ঝটপট উত্তর দিয়ে দেন, ঝটপট উত্তর দিয়ে দেন। বঙ্গভঙ্গের প্রস্তাব দেন কে? বঙ্গভঙ্গের প্রস্তাব দেন কে? বঙ্গভঙ্গ কার্যকর করেন কে? বঙ্গভঙ্গকালে ভারতের ভাইসরয় কে ছিলেন? ভারতের ভাইসরয় কে ছিলেন বঙ্গভঙ্গকালে? কে ছিলেন? লর্ড কার্জন। বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ব বাংলা ও আসাম। পূর্ব বাংলা ও আসাম নামে নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল এবং ভাইসরয় কে ছিলেন? কে ছিলেন? লর্ড কার্জন ছিলেন। পূর্ব বাংলা ও আসামের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন হচ্ছে ব্যামফিল ফুলার, ফুলার বেটা। 1905 সালে ঢাকা যে নতুন প্রদেশটির রাজধানী হয়েছিল সেই প্রদেশটির নাম কি? 1905 সালে ঢাকা যে নতুন প্রদেশটির রাজধানী হয়েছিল সেই প্রদেশটির নাম কি? সেই প্রদেশটির নাম হচ্ছে পূর্ববঙ্গ আসাম। পূর্ববঙ্গ ও আসাম। সবগুলো প্রশ্নের উত্তর ঝটপট দিয়ে দেন, ঝটপট সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেন। আমরা নেক্সটে যাচ্ছি। আচ্ছা, বাংলা বিভাগের ফলে প্রতিষ্ঠিত নতুন প্রদেশের রাজধানী হয় কোনটা? বাংলা বিভাগের ফলে বা বাংলা ভঙ্গের ফলে কোনটা রাজধানী হয়? ঢাকা। ঢাকা রাজধানী হয়। ব্রিটিশ শাসনামলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয়? ব্রিটিশ শাসনামলে একবারই 1905 সালে প্রাদেশিক রাজধানী করা হয়। বঙ্গভঙ্গের পরেই ঢাকায় কি নির্মিত হয়? বঙ্গভঙ্গের পরে ঢাকায় কি নির্মিত হয়? কার্জন হল নির্মিত হয়, সুরম্য অট্টালিকা নির্মিত হয়, হাইকোর্ট নির্মিত হয়। তার মানে এই সবগুলোই হয় হচ্ছে কখন? বঙ্গভঙ্গের পরে, ঠিক আছে। বাংলাদেশের কোন জেলাটি আসামের অন্তর্ভুক্ত ছিল? বাংলাদেশের সিলেট জেলাটি আসামের অন্তর্ভুক্ত ছিল। এটা একটা নতুন তথ্য যে সিলেট জেলায় বেঙ্গলি কাদের বলা হয়? সিলেট জেলায় যারা যারা হচ্ছে আপনার অস্থায়ী জনগোষ্ঠী, এই জনগোষ্ঠী যারা কোথায় আছে? অস্থানীয় জনগোষ্ঠী। সিলেট জেলায় বসবাসরত অস্থানীয় জনগোষ্ঠী যারা, তারা হচ্ছে কি, তাদেরকে বেঙ্গলি বলা হতো। অস্থানীয় জনগোষ্ঠীদের কি বলা হতো? সিলেট জেলায় বসবাসকারী অস্থানীয় জনগোষ্ঠীদের কি বলা হতো? অস্থানীয় জনগোষ্ঠীদেরকে বলা হতো হচ্ছে বেঙ্গলি। ঠিক আছে, এই পর্যন্ত। খতম হলে ডান লিখেন, আমরা নেক্সটে যাই। খতম হলে ডান লিখেন, আমরা নেক্সটে যাই। আচ্ছা, এই হার্ডিঞ্জের আলোচনার আগে আমরা আরেকটু আলোচনা করে নিই অন্য বিষয়ে। সেটা হচ্ছে আহ, আমি আগামী 2টা ক্লাস, একটু আমাকে কমেন্টে জানান একটু, হ্যাঁ, আগামী 2টা ক্লাস একটু আপনাদেরকে ওই যে স্লাইড শো বলতে কি একবারে পুরাপুরি স্লাইড না, কিছুটা লিখা কিছুটা স্লাইড, ঠিক আছে, 2টি ক্লাস নিয়ে দেখি যে আপনারা আসলে ওইটা থেকে কেমন উপকৃত হন। কেননা লিখে লিখে নিতে গেলে কিন্তু অনেক টাইম লাগবে, আর আপনাদের এনার্জি দিন দিন কমে যাবে। আমার এনার্জি কমবে না ইনশাআল্লাহ, আপনাদের এনার্জি কমে যাবে। আর সব কোর্সে এটা হয়, কোর্সের শেষের দিকে গিয়ে সবার এনার্জি একবারে লো হয়ে যায়, বুঝছেন? তো দেখা যাচ্ছে তখন ঠিকঠাক মতো ক্লাস করে না, ক্লাস দেখে না। তো এই জন্য আহ, দ্রুত শেষ করতে পারলে এটা কিন্তু আপনার এনার্জি থাকতে থাকতে শেষ হয়ে যাবে। আর আপনার এনার্জি যখন শেষ হয়ে যাবে তখন না আসলে তখন তো আসলে যাই পড়াই, যত ভালোই পড়ানো হোক বা যাই পড়ানো হোক, যত লিখেই পড়ানো হোক, আপনারা তো থাকবেন না। যেমন এই যে এখন খেয়াল করেন, তো আমি আগামী 2টা ক্লাস কি স্লাইড দিয়ে নেব, আপনারা দেখেন যে স্লাইড দিয়ে নেই কেমন হয়, কারণ দ্রুত শেষ করাটা জরুরি, বুঝছেন? দ্রুত শেষ করাটা জরুরি। আর জিকে তো আর এত আহামরি বুঝার কিছু নাই, ঠিক আছে। একটু জাস্ট গোছানো নোটটা আপনাদের দরকার, গোছানো নোটটা, একটু শর্টকাট গুলো দরকার, ঠিক আছে, প্রশ্নগুলো দরকার, এমসিকিউ গুলো দরকার, ঠিক আছে। তো যেটা আপনি তো নিজে তো, আমি যেমন আমার এখানে প্রায় ধরেন 7-8টার মতো, 7-8টা না আরো বেশি, আমি রেগুলার দেখি হলো আপনার 6টা থেকে 7টা হলো জিকের বই দেখি।
বুঝছেন? এখন আপনি তো ৬টা ৭টা জিকের বই দেখার সময় নাই আপনার। দেখবেন না। আমার কাছে প্রায় ১২টার মতো জিকের বই আছে। তো আমি সবগুলো থেকে নিয়ে তথ্যগুলো নিয়ে আমার মতো করে গুছাই। বুঝছেন? সেটাতে সুন্দর করে গুছানো আছে। এখান থেকে তথ্যগুলো নেওয়ার ট্রাই করি। তারপর হচ্ছে আপনার এমসিকিউ গুলা তো হচ্ছে সবগুলো থেকে কালেক্ট করে তখন আমার নিজের মতো করে করার ট্রাই করি আরকি। তো কিছু বই থেকে বেশি নেই, কিছু বই থেকে হয়তো কম নেই। তো এগুলো তো আর আপনারা করতে পারবেন না। তো এইজন্য আমি চাচ্ছি যে আ ২ টা ক্লাস আপনারা আগে একটু দেখেন। যে স্লাইড দিয়ে নিলে বা স্লাইড না আসলে একবারে পুরাপুরি স্লাইড না কিন্তু মোটামুটি কেমন হয়? যদি দেখেন যে ওটাতে আউটপুট ভালো হচ্ছে, দ্রুত শেষ হচ্ছে, আমরা একদিনে এখন আমি ৩ ক্লাসে যা পড়াচ্ছি তখন আমি ১ ক্লাসে তা পড়াতে পারবো। বুঝছেন? আর আপনাদের এনার্জিটা থাকবে। তো এটা কি বলেন? স্লাইড দিয়ে নেই ২ টা ক্লাস নাকি ট্রায়াল নেওয়া যাক পরবর্তী ২ টা ক্লাস? স্লাইড দিয়ে কি নেওয়া যায় না? স্লাইড করতে চাচ্ছি। একটু জানাবেন স্লাইড কি নেওয়া যায়? হ্যাঁ, হ্যাঁ অথবা না বলেন। হ্যাঁ অথবা না। পরবর্তী ক্লাসগুলো। হাতে লিখলে তো অনেক টাইম যাচ্ছে। অপর্ণা দাস, ওকে ভাইয়া, হ্যাঁ। বাকিরাও একটু বলবেন যে আসলে আ মায়াবতীও বলল যে নেওয়া যায়। বাকিদের কি অভিমত? কোথায় চলে গেলাম? আচ্ছা ঠিক আছে তাহলে ইনশাআল্লাহ আমরা স্লাইড দিয়ে নিব। হ্যাঁ, ঠিক আছে স্লাইড দিয়ে নিব। আ স্লাইড দিয়ে নিয়ে দেখি কেমন হয়। ঠিক আছে না? ওকে। তো হার্ডিঞ্জ নিয়ে আমরা কিছু কথা বলি। লর্ড হার্ডিঞ্জ। তো এই বেটা হার্ডিঞ্জ উনিও বেশ কিছু ভালো কাজ করেছেন। লর্ড হার্ডিঞ্জ। তো উনার তথ্যগুলো আমরা একটু লিখে দিই। হ্যাঁ, স্লাইড দিয়ে নেই। তারপরে আপনারা দেখেন যে কি হচ্ছে। লর্ড হার্ডিঞ্জ উনি হচ্ছে বঙ্গভঙ্গ আপনার হচ্ছে গিয়ে রদের সুপারিশ করেন। তিনি কি করেন? উনি কিন্তু বঙ্গভঙ্গ রদ করেননি। উনি সুপারিশ করেছেন। বঙ্গভঙ্গ রদ করেছেন তো আ ব্রিটিশ রাজা। ঠিক আছে? ভাইয়া তাহলে ক্লাসের আগে পিডিএফ দিয়েন। আ ক্লাসের আগে পিডিএফ দিলে আপনাদের লাভ কি? অপর্ণা দাস, ক্লাসের আগে পিডিএফ দিলে আপনাদের লাভ কি? কাজ করার পরে ওই যে ওই স্লাইডের মধ্যে আমি হয়তোবা কিছু জিনিস এড করব। সব তো একবার স্লাইডে দিয়ে দিব না। তাহলে তো আর ক্লাসটা ইন্টারেক্টিভ হবে না। কিছু জিনিস আমি লিখবো অবশ্যই। ওই যে শর্টকাট গুলো হয়তোবা দেব। তো ওইটা একবারে পেলে আপনি তো খাতায় নোট করবেন। আপনি পরে খাতায় নোট করে নিবেন। ঠিক আছে? সবচাইতে বেটার কিন্তু নিজের খাতার নোটটা। ওকে? আচ্ছা কি জানি বলছিলাম? তো হ্যাঁ, এটা পড়াচ্ছিলাম। তো লর্ড হার্ডিঞ্জ তিনি কি করেন? লর্ড হার্ডিঞ্জ ওই হার্ডিঞ্জ উনি হচ্ছে আপনার বঙ্গভঙ্গ রদের সুপারিশ করেন। কিসের সুপারিশ করেন? তিনি হচ্ছে অনেক যখন হিন্দুদের মানে হচ্ছে গিয়ে আন্দোলন একবারে তীব্র হয়ে গিয়েছিল যে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছিল না। তখন লর্ড হার্ডিঞ্জ তিনি বঙ্গভঙ্গ রদের সুপারিশ করেন। কি করেন? বঙ্গভঙ্গ রদের সুপারিশ করেন। বঙ্গভঙ্গ রদের সুপারিশ করেন। সুপারিশ করেন। লর্ড হার্ডিঞ্জ কি করেন? বঙ্গভঙ্গ রদের সুপারিশ করেন। ঠিক আছে? তো উনার সুপারিশের ভিত্তিতেই ১৯১১ সালের ১২ ডিসেম্বর আপনার ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ পঞ্চম জর্জ ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ আহ বঙ্গভঙ্গ রোধের ঘোষণা দেন। বঙ্গভঙ্গ রোধের ঘোষণা দেন।
1911 সালের কত সালে? 1911 সালের 12ই ডিসেম্বর। 11 সালে 12ই ডিসেম্বর ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন। ঠিক আছে? ও ক্লাস চলাকালীন দ্রুত নোট করা যায় না, তাই? আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আপনাদের আগেই আমরা একটু দিয়ে দিব নে। ঠিক আছে? একটু মনে করবেন। মনে করবেন আ আমার মেসেঞ্জারে মেসেজ দিবেন যে পাঠানোর জন্য। হয়তোবা আমার সবসময় মনে থাকে না। আসলে আমি অনেক যেমন আজকে সারাদিনে প্রায় আমার ১০ টা ব্যাচ ছিল, বুঝছেন? তো ১০ টা ব্যাচ পড়িয়ে আমি তো আজকে আপনাদের ক্লাস নেওয়ার কথা ছিল না। কিন্তু যখন মারুফ স্যার অসুস্থ এইজন্য নিচ্ছি। তো আজকে আমি অনেক রবি, মঙ্গল, বৃহস্পতিবার আমার অনেক বেশি ব্যাচ থাকে। তো তখন অনেক বেশি ক্লান্তি থাকে। শরীর ক্লান্ত থাকে। তো অনেক সময় অনেক কিছু মনে থাকে না। ঠিক আছে? আর কত একেক ব্যাচে একেক কথা হয়, একেক ব্যাচে একেকটা জিনিস দেওয়ার কথা বলা থাকে। তো আমি সবাইকে বলি যে, "তোমরা আমাকে একটু মেসেজ দিবা। তাহলে মেসেজ দিলেই আমি দেখতে পাবো, আমার মনে আসবে, তখন আমি পাঠায়ে দেব।" অনেক ব্যাচে অনেক পিডিএফ দেওয়ার কথা থাকে। তো পরে এসে দেখা যায় যে আমি বাসায় এসে সবকিছু ভুলে যাই। তো ১৯১১ সালের ১২ই ডিসেম্বর ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন। ঠিক আছে? আর আ ১৯১১ সালে ১৯১১ সালে ১৯১১ সালে তিনি আরো একটা ঘোষণা দেন। ১৯১১ সালে ১৯১১ সালে তিনি ১৯১১ সালে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের ঘোষণা দেন। ১৯১১ সালে এই যে পঞ্চম জর্জ রাজধানী কলকাতা থেকে কলকাতা থেকে কোথায় স্থানান্তরের ঘোষণা দেন? কলকাতা থেকে দিল্লি স্থানান্তরের ঘোষণা দেন। দিল্লি স্থানান্তরের ঘোষণা দেন। ঘোষণা দেন। ঠিক আছে? এটা কে ঘোষণা দেন? রাজা পঞ্চম জর্জ। তিনি ১৯১১ সালে ঘোষণা করেন যে রাজধানী হবে কলকাতা থেকে কোথায় নিয়ে নিয়ে যাওয়া হবে? দিল্লিতে। এরপর ১৯১২ সালে এটা কার্যকর হয়। ঠিক আছে? ১৯১২ সালে আপনার হচ্ছে গিয়ে ১৯১২ সালে তা কার্যকর হয়। ১৯১১ সালে ঘোষণা দিয়েছিলেন যে রাজধানী কোথায় নিয়ে যাবেন? দিল্লি থেকে কলকাতা থেকে দিল্লিতে। আর সেটা কার্যকর হয় কত সালে? ১৯১২ সালে সেটা কার্যকর হয়। তিনি ১৯১২ সালে লর্ড হার্ডিঞ্জ ১৯১২ সালে আপনার হচ্ছে গিয়ে আ ১৯১২ সালে লর্ড হার্ডিঞ্জ কি করেন? লর্ড হার্ডিঞ্জ লর্ড হার্ডিঞ্জ কি করেন এই বেটা? উনি ১৯১২ সালে লর্ড হার্ডিঞ্জ সারদা পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করেন। ১২ সালে লর্ড হার্ডিঞ্জ আ সারদা পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করেন। সারদা পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা করেন। ১৯১২ সালে লর্ড হার্ডিঞ্জ কি করেন? সারদা পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করেন। সারদা পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করেন কত সালে? ১৯১২ সালে। ওকে? আচ্ছা। এবারটা আরেকটা ভালো কাজ করেছিলেন। তিনি হচ্ছে ১৯১৫ সালে তিনি হার্ডিঞ্জ ব্রিজ প্রতিষ্ঠা করেন, নির্মাণ করেন। ১৫ সালে হার্ডিঞ্জ ব্রিজ এত সালে হার্ডিঞ্জ এটা কিন্তু পাবনায় হার্ডিঞ্জ ব্রিজ প্রতিষ্ঠা করেন। কোথায়? আমি একটু নামটাও লিখে দিই। পাবনায় তিনি হার্ডিঞ্জ ব্রিজ নির্মাণ করেন। এটা কিন্তু তৎকালীন সময়ে অনেক বড় ব্রিজ ছিল, বুঝছেন? নির্মাণ করেন। ১৯১৫ সালে পাবনায় হার্ডিঞ্জ ব্রিজ নির্মাণ করেন। তো একটু তথ্যগুলো আবার দেখে নেন। বঙ্গভঙ্গ রদের সুপারিশ করেন হচ্ছে লর্ড হার্ডিঞ্জ। ১৯৯১ সালের ১২ই ডিসেম্বর ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন বা বঙ্গভঙ্গ রদ করেন। তারপর হচ্ছে ১৯১১ সালে রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তরের ঘোষণা দেন হচ্ছে লর্ড পঞ্চম জর্জ। আর ১৯১২ সালে তা কার্যকর হয়। ১৯১২ সালে লর্ড হার্ডিঞ্জ সারদা আ পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করেন। ১৯১৫ সালে পাবনায় হার্ডিঞ্জ ব্রিজ নির্মাণ করেন। ঠিক আছে? তো উনার তথ্যগুলোকে আমরা একটু মনে রাখবো কিভাবে? উনার তথ্যগুলো মনে রাখার শর্টকাটটা একটু দেখে নিই। উনার তথ্যগুলো আমরা মনে রাখবো হচ্ছে আ সাদা হাড্ডির ভাঙ্গা ব্রিজ। সাদা হাড্ডির ভাঙ্গা ব্রিজ।
এই সাদাহাড্ডির ভাঙ্গা ব্রিজ থেকে আমরা কি মনে রাখবো? সাদা থেকে মনে রাখবো হচ্ছে সারদা পুলিশ একাডেমি। সাদা থেকে কি মনে রাখবো? সারদা পুলিশ একাডেমি। এটাকে কে প্রতিষ্ঠা করেন বা কে নির্মাণ করেন? হার্ডিঞ্জ। আর হাড্ডির, এটা কিন্তু আমি হাড্ডি লিখেছি, হ্যাঁ, হাড্ডি মানে হচ্ছে হার্ডিঞ্জ। আর ভাঙ্গা, এই ভাঙ্গা মানে হচ্ছে আপনার বঙ্গভঙ্গ ভাঙেন, বঙ্গভঙ্গ ভাঙ্গার তিনি হচ্ছে কি সুপারিশ করেন। আর এই আপনার হচ্ছে কি হাড্ডির ব্রিজ, হাড্ডির ব্রিজ হচ্ছে ব্রিজ থেকে হচ্ছে উনি হার্ডিঞ্জ ব্রিজ নির্মাণ করেন। কি ব্রিজ নির্মাণ করেন? হার্ডিঞ্জ ব্রিজ নির্মাণ করেন। ঠিক আছে, তো এরপরে চলেন, লেখা হয়েছে সবার? লেখা হয়ে থাকলে একটু ডান লিখেন, আমরা নেক্সট পেজে যাই। লেখা হয়ে থাকলে একটু ডান লিখেন, আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে এমসিকিউ গুলো সলভ করি। ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ ও রানী মেরি ভারত সফর করেন কত সালে? ওই যে যখন 1911 সালে ওনারা এসে এইগুলা ঘোষণা দেন, তো ওনারা ভারত সফর করেন 1911 সালে। ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ ও রানী মেরি ভারত সফর করেন হচ্ছে 1911 সালে। 26 নম্বরের উত্তর কি হবে? 1911 সালে। ঠিক আছে, কত সালে? 1911 সালে ওনারা ভারত সফর করেন। বঙ্গভঙ্গ রদের সুপারিশ করেন কে? সুপারিশ করেন কে? সুপারিশ করেছিলেন লর্ড হার্ডিঞ্জ। ঠিক আছে, বা বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন, করেন কে? আসলে রহিত করেন নাই, উনি হচ্ছে গিয়ে সুপারিশ করেন। সুপারিশ করেন হচ্ছে লর্ড হার্ডিঞ্জ, উনি সুপারিশ করেন। আর বঙ্গভঙ্গ রদের ঘোষণা করেন হচ্ছে বঙ্গভঙ্গ রাজা পঞ্চম জর্জ ঘোষণা করেন। ঠিক আছে, কোন সালে বঙ্গভঙ্গ রদ বা রহিত হয়? 1911 সালের কত ডিসেম্বর? 1911 সালের 12ই ডিসেম্বর বঙ্গভঙ্গ, 12 ডিসেম্বর বঙ্গভঙ্গ রদের রহিত হয়। তো কত সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? দিল্লিতে স্থানান্তরিত হয়, ঘোষণা হয় হচ্ছে 1911, আর বাস্তবায়ন হয় 1912 সালে। বাস্তবায়ন হয় কত সালে? 1912 সালে। আশা করি সবাই উত্তরগুলো দিয়েছেন, সবাই উত্তরগুলো দিয়ে দেন। এপি মিত্রা দিয়েছে উত্তরগুলো, বাকিরা একটু উত্তরগুলো দিয়ে দেন, ঝটপট একটু উত্তরগুলো দিয়ে দেন। আমরা আর কয়েকটা তথ্য, এই যে চেমসফোর্ড, তারপর হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন নিয়ে আলোচনা করলেই শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা আলোচনা করবো হচ্ছে কাকে নিয়ে? চেমসফোর্ড নিয়ে। ওই চেমসফোর্ডের শুধু একটা তথ্যই আমরা মনে রাখবো, একটা তথ্য শুধু মনে রাখবো ওনার। চেমসফোর্ড হচ্ছে উনি 1919 সালে, 1919 সালে এই বেটা চেমসফোর্ড ভারত শাসন আইন বা মন্টিগো চেমসফোর্ড আইন পাশ করেন। ঠিক আছে, কত সালে? 1919 সালে। 1919 সালে কি আইন পাশ করেন? 1919 সালে ভারত শাসন আইন বা মন্টিগো চেমসফোর্ড আইন পাশ করেন। ভারত শাসন আইন বা ভারত শাসন আইন বা মন্টিগো চেমসফোর্ড আইন পাশ করেন। মন্টেগো চেমসফোর্ড আইন, মন্টেগু মন্টেগু চেমসফোর্ড আইন, চেমসফোর্ড আইন পাশ করেন। 1919 সালে কি দুইটা আইনটার নাম কি? মন্টেগু চেমসফোর্ড আইন পাশ করেন। মন্টেগু চেমসফোর্ড আইন। ঠিক আছে, তো কত সালে মন্টেগু চেমসফোর্ড আইন পাশ হয়? সেটা হচ্ছে 1919 সালে। 1919 সালে মন্টেগু চেমসফোর্ড আইন পাশ হয়। কত সালে মন্টেগু চেমসফোর্ড আইন পাশ হয়? 1919 সালে। ঠিক আছে, মনে থাকবে না? 1919 সালে মন্টেগু চেমসফোর্ড আইন পাশ হয়। ওকে, আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে, এটা হচ্ছে লাস্ট নাম্বারের আগেরটা, লাস্ট নাম্বার হচ্ছে শেষ হচ্ছে মাউন্ট ব্যাটেন। এর আগে আমরা এখন আলোচনা করবো হচ্ছে লর্ড লিনলিথ গো। লর্ড লিনলিথ গো, এবারটা নিয়ে একটা সুন্দর শর্টকাট আছে, হ্যাঁ, মজার একটা শর্টকাট আছে, লর্ড লিনলিথ গো। তো এই লর্ড লিনলিথ গো, ওনার সম্পর্কে আমরা তথ্যগুলো একটু মাথায় নিয়ে নিই। 1937 সালে এই যে লর্ড লিনলিথ গো, ওনার সময়ে প্রথম প্রাদেশিক নির্বাচন হয়। ঠিক আছে, 1937 সালে তার সময়ে প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম প্রাদেশিক
নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ঠিক আছে, কি করা হয়? 1937 সালে তার সময় প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ওকে, তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বাক্য যে কার সময়ে প্রথম প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়, সেটা হচ্ছে লর্ড লিনলিথগো, ওনার সময়ে প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ওকে, উপমহাদেশে। তো এই বেটা গবাদি গবাদি পশুর জাত উন্নয়নে কাজ করেন। হ্যাঁ, তিনি গবাদি পশুর জাত উন্নয়নে উপমহাদেশে অগ্রণী ভূমিকা পালন করেন। গবাদি পশুর গবাদি পশুর জাত উন্নয়নে উপমহাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গবাদি পশুর জাত উন্নয়নে তিনি কি করেন? আপনার হচ্ছে গিয়ে পাক ভারতে ভারতে ভারত উপমহাদেশে ভারত উপমহাদেশে এই লাইন থেকে কিন্তু এমসিকিউ আসে। গবাদি পশুর জাত উন্নয়নে ভারত উপমহাদেশে অগ্রণী ভূমিকা রাখেন। অগ্রণী ভূমিকা রাখেন বা পালন করেন। ঠিক আছে, এই তথ্যটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আর ওনার সময়ে তার সময় ক্রিপস মিশন হয় রাজনৈতিক উদ্দেশ্যে। তার সময় রাজনৈতিক উদ্দেশ্যে কি মিশন আসে? ক্রিপস মিশন আসে। ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল একটা একটা মিশন পাঠায় ক্রিপস মিশন নামে। ঠিক আছে, তো তার সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে এই ক্রিপস মিশন নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। তার সময় রাজনৈতিক উদ্দেশ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল কি করেন? ক্রিপস মিশন প্রেরণ করেন। ক্রিপস মিশন প্রেরণ করেন। উপমহাদেশে কি প্রেরণ করেন? ক্রিপস মিশন প্রেরণ করেন কে? ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল। ঠিক আছে, আচ্ছা, আর এটা প্রেরণ করেন হচ্ছে কত সালে? এটা 1942 সালে। কত সালে? 1942 সালে প্রেরণ করেন। ওকে, আচ্ছা, তো ওনার তথ্যগুলো মনে রাখার জন্য একটা শর্টকাট একটু মাথায় রাখি। শর্টকাটটা আমি নিচে লিখে দিচ্ছি। ওনার শর্টকাটটা একটু মাথায় রাখবো তথ্যগুলো মাথায় রাখার জন্য। এই যে লিনলিথ গো, এই লিনলিথ গো এর এই গো থেকে আমরা মনে রাখবো হচ্ছে গবাদি। ঠিক আছে, লিনলিথ গো এর গো থেকে কি মনে রাখবো? গবাদি। ঠিক আছে, গো থেকে কি মনে রাখবো? গবাদি। অর্থাৎ তিনি গবাদি পশু নিয়ে কাজ করেন, গবাদি পশুর উন্নয়নে কাজ করেন। এই গো থেকে আমরা কি মনে রাখবো? গবাদি। ঠিক আছে, তো এই এখান থেকে গো থেকে গবাদি 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 প্রাণীর কৃমি। ঠিক আছে, লিনলিথ গো এর গো থেকে মনে রাখবো হচ্ছে গবাদি প্রাণীর কৃমি। এই গবাদি প্রাণীর কৃমি থেকে আমরা কি কি মনে রাখবো? আমরা তো গো থেকে মনে রাখবো হচ্ছে গবাদি, তার মানে লিনলিথ গো উনি গবাদি পশুর জাত উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখেন। এই প্রাণীর থেকে মনে রাখবো হচ্ছে প্রাদেশিক নির্বাচন। কি মনে রাখবো এখান থেকে? প্রাণী থেকে মনে রাখবো হচ্ছে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়, প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় এবারটা গোয়ের সময়ে, লিনলিথ গোয়ের সময়ে। আর কৃমি থেকে মনে রাখবো হচ্ছে ক্রিপস মিশন আসে লিনলিথ গোয়ের সময়ে। প্রধানমন্ত্রী চার্চিল কি করেন? ক্রিপস মিশন প্রেরণ করেন। কৃমি থেকে মনে রাখবো ক্রিপস মিশন, প্রাণী থেকে মনে রাখবো হচ্ছে প্রাদেশিক নির্বাচন, আর গো থেকে মনে রাখবো হচ্ছে গবাদি। ঠিক আছে, এই তিনটা জিনিস মনে থাকবে না? আচ্ছা, তাহলে আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিই। গবাদি পশু জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ অগ্রণী ভূমিকা পালন করেন? লিনলিথ গো। গবাদি পশুর গো থেকে গবাদি পশু আর লিনলিথ গো। ক্রিপস মিশন কোন উদ্দেশ্যে দেশে আগমন করে? রাজনৈতিক উদ্দেশ্যে। কোন উদ্দেশ্যে দেশে ক্রিপস মিশন আগমন করে? রাজনৈতিক উদ্দেশ্যে। ঠিক আছে, আচ্ছা।
তো চলেন আমরা পরবর্তী পেজে যাই। লাস্ট ওয়ান হচ্ছে লর্ড মাউন্ট বেটেন। লর্ড মাউন্ট বেটেন, তো এই ব্যাটা ছিল হচ্ছে শেষ ভাইসরয়। লর্ড মাউন্ট বেটেন কি ছিলেন? তিনি ছিলেন হচ্ছে শেষ ভাইসরয়। তো লর্ড মাউন্টের সময়ই দেশটা ভাগ হয়, ঠিক আছে? লর্ড মাউন্টের সময় কি হয়? দেশ ভাগ হয়। তো ওনার সম্পর্কে আমরা কিছু তথ্য, কয়েকটা তথ্য একটু মাথায় নিয়ে নিই। 1947 সালে, 1947 সালের 3 জুন, 1947 সালের 3 জুন, কত সালে দেশ ভাগ হয়? 1947 সালের 3 জুন। কিসের উপর ভিত্তি করে জানেন? 1947 সালের 3 জুন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। এই দ্বিজাতি তত্ত্বটা দেয় হলো মোহাম্মদ আলী জিন্নাহ। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 1947 সালের 3 জুন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে লর্ড মাউন্ট ব্যাটেন ভারতকে দুটি ভাগে বিভক্ত করেন। দুটি দেশে বিভক্ত করেন। একটা হচ্ছে পাকিস্তান নামে, একটা হচ্ছে ভারত নামে। দুটি রাষ্ট্রে বিভক্ত করেন। তো কি লিখবো আমরা? 1947 সালের 3 জুন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে লর্ড মাউন্ট ব্যাটেন বা তিনি পাকিস্তান ও ভারত নামে দুটি রাষ্ট্রে বিভক্ত করেন। ভারতবর্ষকে ভারতবর্ষকে পাকিস্তান ও ভারত নামে দুটি রাষ্ট্রে বিভক্ত করেন। দুটি সার্বভৌম রাষ্ট্রে বিভক্ত করেন, রাষ্ট্রে ভাগ করেন। কত সালে এই কাহিনী করেন? 1947 সালের 3 জুন। ঠিক আছে, কোন তথ্যের ভিত্তিতে? দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। এই দ্বিজাতি তথ্য নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব মোহাম্মদ আলী জিন্নাহর আলোচনায়, ঠিক আছে? আর জন রেডক্লিফ, জন রেডক্লিফ, ওনার নামের সাথে আরো একটা আপনার যে সিরিল বা সাইরিল, কোথাও সিরিলও বলা হয়, কোথাও সাইরিলও বলা আছে। জন রেডক্লিফ, রেডক্লিফ রেডক্লিফকে জন রেডক্লিফকে সীমানা নির্ধারণ কমিশনের চেয়ারম্যান করা হয়। নির্ধারণ কমিশনের চেয়ারম্যান করা হয়। যে রেডক্লিফকে যেহেতু চেয়ারম্যান করা হয়, এই জন্য ওই যে সীমারেখাগুলো আছে এগুলোর নাম ওই রেডক্লিফ লাইন আছে। চেয়ারম্যান করা হয়। কাকে করা হয় চেয়ারম্যান? জন রেডক্লিফকে সীমানা নির্ধারণ কমিশনের চেয়ারম্যান করা হয়। ওকে, আচ্ছা। তো 1947 সালের 18 জুলাই 1947 সালের 18 জুলাই 18 জুলাই 1947 সালের 18 জুলাই আপনার হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয়। ব্রিটিশ পার্লামেন্টে, কোথায়? ব্রিটিশ পার্লামেন্টে 1947 সালের 18 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ভারত স্বাধীনতা আইন 1947 প্রণীত হয়। ভারত স্বাধীনতা আইন 1947 প্রণীত হয়। ঠিক আছে, 1947 সালের 18 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ভারত স্বাধীনতা আইন 47 প্রণীত হয়। কত সালে প্রণীত হয়? 1947 সালের 18 জুলাই। 1947 সালের 18 জুলাই। আর ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। আর কি ছিলেন তিনি? ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয়। আমি এখানে লিখে দিই, ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয়। সর্বশেষ ভাইসরয়, ঠিক আছে? সর্বশেষ ভাইসরয় হচ্ছে এই লর্ড মাউন্ট ব্যাটেন। তো ওনার সম্পর্কে তথ্যগুলো আমরা একটু মনে রাখতে পারি। আমরা মাউন্ট এভারেস্ট যেরকম সর্বোচ্চ এভারেস্ট, ওনার সম্পর্কে একটা তথ্যই বারবার আসে, সেটা হচ্ছে ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় কে?
তো এই যে আমরা মনে রাখবো লর্ড মাউন্ট ব্যাটেন, এই মাউন্ট ব্যাটেন মাউন্ট এভারেস্ট যেরকম সর্বোচ্চ চূড়া সবচেয়ে বড়, সেরকম ভাবে এই মাউন্ট ব্যাটেনও হলো সর্বশেষ ভাইসরয়। ঠিক আছে, এটা দিয়ে আমরা একটু এটা মনে রাখতে পারি। তো সর্বশেষ ভাইসরয় হলো কে? লর্ড মাউন্ট ব্যাটেন। তো ওনার তথ্যগুলো দেখেন, ও সরি, ওনার এমসিকিউ গুলো। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় বা বড় লর্ড বা গভর্নর জেনারেল কে ছিলেন? সর্বশেষ ভাইসরয় ছিলেন হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। কোন ব্রিটিশ শাসকদের সময় ভারতীয় উপমহাদেশ স্বাধীন হয়? কোন ব্রিটিশ শাসকের সময় ভারতীয় উপমহাদেশ স্বাধীন হয়? লর্ড মাউন্ট ব্যাটেনের সময় ভারতীয় উপমহাদেশ স্বাধীন হয়। ঠিক আছে। আচ্ছা, তো আহ এই ছিল আজকের আলোচনা। আমাদের সমস্ত আমরা শাসক লর্ড কি বলে এটাকে, ভাইসরয়, গভর্নর জেনারেল, এদের আলোচনা শেষ। এখন আগামী ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে, যেহেতু আগামী ক্লাসটা আমরা স্লাইড দিয়ে নিব, তো স্লাইড দিয়ে নিলে আমরা আগামী ক্লাসে আলোচনা করব হচ্ছে আপনার ট্রাই করব সমস্ত বিদ্রোহগুলো একসাথে তুলে আনার জন্য, সমস্ত বিদ্রোহগুলো তুলে আনার জন্য। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার তো অনেক ঘুম ধরে গেছে, আমি তো 11টার সময় শুয়ে পড়ি আজকে, অনেক দেরি হয়ে গেল।